তো বন্ধুরা, ভারত বিশ্বের প্রথম দেশ হলো যারা এমন এক অসাধ্য সাধন করেছে যা আমেরিকা, রাশিয়া বা চীনের মতন দেশও করতে পারেন। ভারত এখন একটা পুরো বিজনেস জেট বিমান বা প্যাসেঞ্জার বিমানকে আর্মির জন্য পুরোপুরি আনম্যান বা মানুষবিহীন বিমানে কনভার্ট করে ফেলেছে, যার আন্ডারে এই বিমানকে ওড়ানোর জন্য কোনো পাইলটের প্রয়োজন নেই। বিনা পাইলটের সাহায্য ছাড়াই এই জেট বিমান নিজে থেকে একটা ড্রোনের মতন টেক অফ করবে, নিজের মিশন সম্পূর্ণ করবে, আবার ড্রোনের মতন নিজে থেকেই ল্যান্ড করবে, যা একটা ঐতিহাসিক সফলতা ভারতের জন্য। আর এই কাজ করেছে ভারতের একটা প্রাইভেট ডিফেন্স কোম্পানি টাসা। এখানে আমি যে বিমানের কথা বলছি তার নাম হলো গ্রোভ G180 বিজনেস জেট, যা মূলত তৈরি করা হয়েছিল প্যাসেঞ্জার বিমান হিসেবে। কিন্তু আজ থেকে কিছু বছর আগে টাটা কোম্পানি খুবই চালাকির সাথে এই পুরো বিমানকেই কিনে নেয়। এটা ভারতের তৈরি বিমান নয়, এটাকে তৈরি করেছে এক জার্মান কোম্পানি গ্রোভ। মুশকিল হলো এই কোম্পানি বিমানের ডিজাইন তৈরি করে ফেলে, এর 4টে প্রোটোটাইপ তৈরি হয়, এর ফ্লাইট টেস্ট সব হয়ে গেছিল, যার দরুন বলা হয় যে এটা এই ক্যাটাগরির ওয়ান অফ দ্য বেস্ট প্যাসেঞ্জার বিমান হতে পারত। কিন্তু এই বিমানের মাস প্রোডাকশন শুরু করার জন্য কোম্পানির কাছে না ফান্ডিং ছিল, আর না ওরা অর্ডার রেডি করতে পেরেছে কোনো জায়গা থেকে। তো স্বাভাবিকভাবে কোম্পানির প্রচুর লস হয় আর ওরা স্ট্রাগল করছে। আর সেই সময় সামনে আসে ভারতের টাটা কোম্পানি। ওরা আজ থেকে 5 বছর আগে 2020 সালে এই পুরো বিমানকেই কিনে নেয়, যার মধ্যে ডিজাইন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস সব কিছু ইনক্লুড ছিল। অর্থাৎ এখন এই পুরো বিমানের ডিজাইন, টেকনোলজি সবটাই কিন্তু ভারতীয় কোম্পানি। আর এটাকেই টাটা কোম্পানি ভারতীয় সেনার জন্য অফার করে। এখন স্বাভাবিকভাবে এই বিমানকে আলাদা আলাদা কাজে ব্যবহার করা যেত, কিন্তু একটা জায়গা যেখানে ভারতের ব্যাপক ডিমান্ড ছিল তা হলো হেল ইউএভি, মানে হাই অল্টিটিউড ড্রোন, যেরকম আমেরিকার MQ-9 রয়েছে সেই ক্যাটাগরির বলতে পারে। আর ভারত তো দেখেছেন $3 বিলিয়ন বিনিময়ে এই ধরনের ড্রোনের ডিল করেছে আমেরিকা থেকে, কারণ আমাদের কাছে আজকের দিনে এত উন্নত ড্রোনের টেকনোলজি এখনও নেই। তো টাটা গ্রুপ প্ল্যান করে যে কী দরকার এই ধরনের টেকনোলজি, এতে বহু বছর লেগে যাবে, কিন্তু তার জায়গায় যদি এই বিমান যেটা ওরা কিনেছে তাকে একটা ড্রোনে কনভার্ট করা যায়, তাহলে এটা আমেরিকার নর্মাল ড্রোনের তুলনায় 10 গুণ বেশি শক্তিশালী হবে। আর যা ভাবা তাই কাজ। এই খবরটা দেখো, এখন ফাইনালি টাটা কোম্পানি নিজেদের এই বিমানকে একটা আনম্যান ভেহিকেলে কনভার্ট করে এক নতুন এয়ারক্রাফট তৈরি করেছে, যা ভারতের জন্য গেম চেঞ্জার হবে। এর বিশেষত্ব হলো এটা তৈরি হয়েছে প্যাসেঞ্জার ক্যারি করার জন্য। তো বাই ডিফল্ট এর সেফটি অনেক বেশি, এতে স্পেশালি জেট ইঞ্জিন রয়েছে যা ড্রোনে থাকে না। এর ফলে এটার স্পিড তো মারাত্মক বেশি। উদাহরণ হিসেবে আমেরিকার MQ-9 ড্রোন যেখানে ম্যাক্সিমাম 400 কিলোমিটার গতিতে উড়তে সক্ষম, তার জায়গায় ভারতের এই বিমান প্রায় দ্বিগুণ গতিতে, মানে 750 থেকে 800 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে উড়তে পারবে, যা প্রায় ফাইটার জেটের গতির কাছাকাছি। নর্মালি ফাইটার জেট এর চেয়ে বেশি স্পিডেই ওড়ে, কিন্তু সেটা লিমিটেড সময়ের জন্য। মেজরিটি সময় বা লং মিশনে হাই এন্ডিউরেন্স পাওয়ার জন্য এগুলো 700 থেকে 900 কিলোমিটারের আশেপাশে সাবসনিক স্পিডকেই মেনটেন করে। তো স্বাভাবিকভাবে এর সুবিধা হলো যে কোনো ড্রোন যেহেতু খুব স্লো হয়, তাই তাকে এয়ার ডিফেন্স সহজেই টার্গেট করতে পারে। কিন্তু এই বিমানের জেট ইঞ্জিনের জন্য এর অতিরিক্ত স্পিড এটাকে সুবিধা দেবে হাই স্পিডে ওড়ার সাথে অতিরিক্ত ম্যানিউভার করে শত্রুর হামলা থেকে বাঁচতে। এছাড়াও এতে ডিকয় ব্যবহারেরও সুযোগ রয়েছে। আর তাছাড়া যেহেতু এটা বিজনেস জেট, তাই এর ওজন বহনের যে ক্ষমতা সেটাও বেশি, প্রায় 1500 কেজির মতো। উপরন্তু এটাতে প্যাসেঞ্জার বহনের জন্য অতিরিক্ত ইকুইপমেন্ট থাকে, যা আনম্যান ভার্সানে তো দরকারই নেই। উদাহরণ হিসেবে ক্যাবিনের অতিরিক্ত ইকুইপমেন্ট সব বাদ দিলে বিমানের ওজন আরও হালকা হয়ে যাবে। ফলে সুবিধা হলো ভারত প্রয়োজন অনুযায়ী এতে মডিফাই করে অতিরিক্ত রাডার আর সেন্সার যুক্ত করে এমন একটা ইউনিক এয়ারক্রাফট তৈরি করেছে, যা ইন্টেলিজেন্স কালেক্ট করা থেকে শুরু করে আমাদের সীমান্তে নজরদারি চালানো হোক বা ভারতের সামুদ্রিক এরিয়ায় রিকনাসেন্স অপারেশন চালানো, সব করতে পারে। আর আমি তো বলবো এটা আমেরিকার MQ-9 তুলনায় বেটার পারফরমেন্স দেবে অনেক জায়গায়। কিন্তু বন্ধুরা, মুশকিল এক জায়গায়, সেটা হলো এতে যে ইঞ্জিন রয়েছে সেটা জেট ইঞ্জিন, যা খুবই শক্তিশালী। একে তৈরি করা হয়েছে হাই স্পিডের জন্য, যাতে তাড়াতাড়ি এটা প্যাসেঞ্জার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। তো স্বাভাবিকভাবে যেহেতু এর স্পিড বেশি,
হাই থ্রাস্ট জেট ইঞ্জিন, তাই এতে ফিউল বেশি লাগে এবং এন্ডিউরেন্স অনেক কম। উদাহরণ হিসেবে আমেরিকার MQ-9 প্রায় 24 ঘন্টা উঠতে পারে, কারণ এর ইঞ্জিন স্লো, অতিরিক্ত জ্বালানির প্রয়োজন পড়ে না, এতে ওভারঅল এন্ডিউরেন্স বেশি থাকে। কিন্তু বিজনেস জেট বিমান ম্যাক্সিমাম 7 থেকে 9 ঘন্টার এন্ডিউরেন্স দিতে পারে। উপরন্তু আরও একটা চ্যালেঞ্জ রয়েছে, যেখানে মনে করুন যে এই বিমানে অতিরিক্ত সেন্সর লাগানো হলো। এতে বিমানের বডিতে অতিরিক্ত স্ট্রাকচারের কারণে বেশি ঘর্ষণ তৈরি হবে যখন এটা উড়বে। এতে ইঞ্জিনের বেশি পাওয়ার দরকার হবে এবং এন্ডিউরেন্স আরও কমে যেতে পারে। আর এই সমস্ত সমস্যাকে কাউন্টার করার জন্য টাটা কোম্পানি কী করেছে? প্রথমত, যেমনটা একটু আগেই বললাম যে এতে প্যাসেঞ্জার বহনের জন্য অতিরিক্ত ইকুইপমেন্ট ছিল, সেন্সার ছিল, কমিউনিকেশন ডিভাইস ছিল। তাকে খুলে ফেললে বিমানের ওভারঅল ওজন অনেকটাই কমে যায়, আর বিমান হালকা হলে এন্ডিউরেন্স বাড়বে। দ্বিতীয়ত, এখানে যে সমস্ত অতিরিক্ত সেন্সার লাগানো হবে তাকেও এমনভাবে ডিজাইন করা হয়েছে এবং যুক্ত করা হয়েছে যাতে এটা ম্যাক্সিমাম বডির ভেতরেই থাকে। আর ন্যাচারালি এর জন্য বিমানের ভেতর তো প্রচুর জায়গা পাওয়া যায়, তো ঘর্ষণ কমানো সম্ভব। আর তৃতীয়ত, এর এন্ডিউরেন্স বাড়ানোর জন্য এর যে ডানা বা উইং স্প্যান রয়েছে তাকে আরও লম্বা করা হবে, যাতে বিমানের ওভারঅল স্পিডকে মেনটেন করে এর এন্ডিউরেন্স বাড়ানো সম্ভব। এছাড়াও এতে আরও সুবিধা রয়েছে। এর যে রেঞ্জ সেটা কিন্তু অনেক বেশি, প্রায় 3500 কিলোমিটার। তার জায়গায় আমেরিকার ড্রোন মাত্র 1900 কিলোমিটারের রেঞ্জ দেয়, মানে অর্ধেক। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা যেহেতু ড্রোন নয়, বিমান হিসেবে তৈরি, তাই এটা কিন্তু 41,000 ফুট উচ্চতায় উঠতে পারে, যার ধারের কাছেও নেই আমেরিকার MQ-9। ওটা মাত্র 25,000 ফিটে উঠতে পারে। বেশি উচ্চতার কারণে ভারতীয় বিমান একটা বড় এরিয়াকে কভার করতে পারে বা নজর রাখতে পারবে এবং শত্রুর ডিরেক্ট অ্যাটাক থেকেও তুলনামূলকভাবে একটু দূরে থাকে। যাই হোক, এবারে আসি আসল কথায়। এর মেন অংশ মানে সেন্সার কী থাকে? রিপোর্ট অনুযায়ী এই বিমানকে আনম্যান ওড়ানোর জন্য এর যে ককপিট ছিল, যেখানে পাইলট বসতো আর কি, তার জায়গায় ফ্লাইট কম্পিউটার আর পাওয়ার সিস্টেম যুক্ত করা হয়েছে। বিমানের কন্ট্রোল সারফেস নিজে থেকেই মুভ করার জন্য এতে বিশেষ ধরনের ডিজিটাল ফ্লাই বাই ওয়্যার ব্যবহার করা হচ্ছে। আর নেভিগেশনের জন্য GPS, ইনার্শিয়াল ইউনিট আর রাডার অ্যান্টিমিটার রয়েছে। এমনকি বাই এনি চান্স যদি কোনো রকম সেন্সর ফেলিয়ারের কারণে এই বিমান ক্র্যাশ না করে, তাকে ঠেকাতে প্রতিটা সিস্টেমে ট্রিপল রিডান্ডেন্সি রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা নিজে থেকে টেক অফ আর ল্যান্ডিংয়ের জন্য অটোমেটিক টেক অফ ল্যান্ডিং সিস্টেমও যুক্ত করা হয়েছে, যাকে এটল বলে। সেন্সার আর কমিউনিকেশনের জন্য একাধিক সেন্সারের প্যাকেজ রয়েছে, যা ভারত নিজেই তৈরি করেছে। যেমন ধরুন, দিন ও রাতে সমানভাবে অপারেট করার জন্য ইলেকট্রো অপটিক্যাল আর ইনফ্রারেড ক্যামেরা রয়েছে। যদি খারাপ পরিবেশ মানে মেঘের মধ্যেও অপারেট করতে হয়, তার জন্য সিনথেটিক অ্যাপারচার রাডারও দেওয়া হয়েছে। আর যেমনটা আমি বললাম যে আমাদের নৌবাহিনীর জন্য বা মেরিটাইম বাউন্ডারিতেও অপারেশন খুব জরুরি, তাই এতে মেরিটাইম পেট্রোল রাডারও যুক্ত করা হয়েছে, যার সাহায্যে এই বিমান সমুদ্রের যুদ্ধজাহাজ বা যে কোনো অ্যাক্টিভিটিকে ডিটেক্ট করতে পারে। এছাড়াও আজকের দিনে ইলেকট্রনিক ওয়ারফেয়ার তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কারণেই এই ধরনের মিশনে শত্রুর রাডারকে শনাক্ত করার জন্য ELI এন্টি গিয়ারও যুক্ত করা হয়েছে। তবে বন্ধুরা, বিমানের ডিজাইনে ওরা কোনো রকম পরিবর্তন করেন। এমনটা করলে নতুন করে সমস্ত টেস্টিং করে নিউ ডিজাইন রেডি করতে হতো। এখানে মেইনলি বিমানের ককপিটের ডিজাইনকে চেঞ্জ করা হয়েছিল, কারণ স্বাভাবিকভাবে আনম্যান বিমান হবে, তো আগেকার ককপিট উইন্ডো এইসব তো আর লাগবে না। এর সাথেই অতিরিক্ত যেটা চেঞ্জ হয়েছে তা হলো এর ফিউল সিস্টেম। এর রেঞ্জ বাড়ানোর জন্য এতে অতিরিক্ত ফিউল বহনের ব্যবস্থা করা হয়েছে, এর জন্য অপটিমাইজ করা হয়েছে আর কি। তো বন্ধুরা, এই গেল পুরো বিমানের ডিটেলস। এখন আসে আসল প্রশ্নে, যে এই বিমান কবে রেডি হবে বা ভারতীয় সেনাতে যুক্ত হয়। রিপোর্ট তো বলছে যে এটা অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে আর এর কিছু টেস্টিং বাকি আছে। তো খুব সম্ভবত এই সমস্ত টেস্ট হয়ে গেলেই টাটা কোম্পানি অফিসিয়ালি এটা সেনাকে অফার করবে। আর সেই সময় এই নতুন আনম্যান ভেরিয়েন্ট কেমন দেখতে তার ছবি সামনে আসবে এবং অফিসিয়ালি টেসেল দুনিয়ার সামনেও এটা প্রেজেন্ট করবে। ফলে ওভারঅল ভারতীয় আর্মি থেকে শুরু করে বায়ুসেনা আর নৌবাহিনী ভারী মাত্রায় এর প্রয়োজন রয়েছে এবং ভারত এগুলো বাকি দেশেও রপ্তানি করতে পারে। স্পেশালি ফিলিপিন্স থেকে শুরু করে আর্মেনিয়া হোক বা আফ্রিকার দেশ, যারা আমেরিকার এত দামি MQ-9 কিনতে পারবেন, তাদের জন্য অল্টারনেটিভ হবে। এমনকি যদি ভারত চেষ্টা করে, ইউরোপের বহু দেশেও এগুলো এক্সপোর্ট করার সুযোগ রয়েছে। ফলে বলতে পারেন যে এক্সপোর্ট মার্কেটে এখন নতুন প্লেয়ার আসছে। ফলে অপেক্ষা শুধুমাত্র সেনার অফিসিয়াল অফারের জন্য।